নেপালে আকস্মিক বন্যায় 150 ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা, শতাধিক ভারতীয় পর্যটক সহ নিখোঁজ কয়েকশো। প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক, সব ধরনের সহায়তার আশ্বাস। নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন। ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি সমাবেশের আয়োজন। চট্টগ্রামে জশ্নে জুলুসে মানুষের ঢল। 6 মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রংপুরে 4 জন হত্যার ঘটনায় দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে দেশের সুনাম নষ্টের ষড়যন্ত্র হতো, রিজভির মন্তব্য। গুম ও মানবাধিকার নিয়ে ফ্যাসিবাদী আমলের চেয়েও দুর্বল আইন করা হচ্ছে, নাহিদ ইসলামের অভিযোগ। দায়িত্বশীল ভূমিকা পালন করছে না সরকার, মন্তব্য হামিদুর রহমান আজাদের। দেখছিলেন সংবাদ শিরোনাম। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালে উজানের ঢলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা 150 ছাড়িয়েছে। শেষ খবর পর্যন্ত মৃতের সংখ্যা 157 জন বলে জানা গেছে। এখনও নিখোঁজ শতাধিক ভারতীয় পর্যটক সহ কয়েকশো মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে আগামী 3 মাসের জন্য দুর্গত অঞ্চল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। এদিকে নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানিতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নেপালকে সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্ট। দৃশ্যটি তিব্বতের গাইরং কাউন্টির, যেন সমুদ্র তীরবর্তী এলাকায় সুনামির দৃশ্য। উজানের ঢলে গা শিউরে ওঠা এই তাণ্ডব ধরা পড়ে ঘটনাস্থলের আশেপাশের নিরাপত্তা ক্যামেরায়। কিছু বুঝে ওঠার আগেই ভেসে যান শত শত মানুষ। রাস্তাঘাট ধসেই বিচ্ছিন্ন হয়ে পড়ে নেপালের সাথে সংযুক্ত গাইরং স্থলবন্দরের যোগাযোগ। একই অবস্থা চীন তিব্বত সীমান্তবর্তী নেপালেরও। ঢলের তোড়ে ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। প্রাণপণে দৌড়ে পালানোর চেষ্টাও কাজে লাগেনি। পানির ঢলে শক্তি এতটাই শক্তিশালী ছিল যে মুহূর্তেই ধসিয়ে দেয় সেতু, ভেসে যায় এর ওপরে থাকা যাত্রীবাহী বাস, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন। এই বিভৎসতায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। এই ঢলের কারণ কি, কতটা ক্ষয়ক্ষতি হলো নেপালের? স্থানীয় সময় বুধবার সকালে নেপালের উত্তরাঞ্চলীয় ভোটেকোশি নদীতে ব্যাপক ঢল নামে। এতে কাঠমান্ডু থেকে প্রায় 125 কিলোমিটার দূরে অবস্থিত তিব্বত সীমান্তবর্তী রসুয়া জেলায় বানের পানিতে ঘরবাড়ি, যানবাহন, সেতু সহ বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যেখানে প্রায় 50,000 মানুষের বসবাস। তিব্বত থেকে নেপালে ঢুকে এই রসুয়া জেলা দিয়েই বয়ে গেছে ভোটেকোশি নদী। ক্ষতিগ্রস্ত হয়েছে তিব্বত লাগোয়া রসুয়া, নোয়াকোট, ধাদিং, চিতওয়ান সহ নেপালের 6টি জেলা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে টিমুরে ও সাব্রুবেশি এলাকায়। তাৎক্ষণিক উদ্ধার অভিযানে মোতায়েন করা হয় 12টি হেলিকপ্টার। টিমুরে এলাকায় আটকে পড়াদের উদ্ধারে হেলিকপ্টার পাঠানো হলেও হেলিপ্যাড ভেসে যাওয়ায় তা নামতে পারেনি। কমপক্ষে 385 জন নিখোঁজ পর্যটকের মধ্যে 109 জনই ভারতের। এদের মধ্যে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডসের নাগরিকও রয়েছেন। নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে বন্যায় রাসুয়াগাড়ি, চিলিমে, ত্রিশুলি 3-এর জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। 220 কিলোভোল্ট বিদ্যুৎ উপকেন্দ্র এবং একাধিক সঞ্চালন ও বন্টন অবকাঠামো ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে ত্রিশুলি নদী তীরবর্তী এলাকায় পানির স্তরের উচ্চতা বাড়তে পারে। নোয়াকোট ও ধাদিং জেলার বিভিন্ন এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে। গণ্ডক নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে 9 থেকে 10 ফুট উঁচু ঢেউয়ের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। গণ্ডক নদীর এমন বিরূপ পরিস্থিতিতে ভারতের বিহার আর উত্তরপ্রদেশের কিছু অংশে প্রভাব পড়তে পারে। তাই আবহাওয়া বিষয়ক হাই অ্যালার্ট জারি হয়েছে বিহারে। জরুরি বৈঠক করে দুর্যোগ মোকাবেলার দিক নির্দেশনা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তার সাথে কথা বলে খোঁজ খবর নিয়ে নেপালের বিপর্যয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধারণা করা হচ্ছে কোনো হিমবাহ হ্রদ ফেটে, অস্থায়ী জলাধার বা বাঁধ ভেঙে অথবা প্রবল বৃষ্টির কারণে আচমকা ঢল নামায় এমন দুর্যোগের মুখে পড়েছে নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকা। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিনে রাজধানীতে ছিল নানা আয়োজন। শোভাযাত্রা করেছে বিভিন্ন সংগঠন। এতে যোগ দেন দেশি বিদেশি অতিথিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন মানুষের মাঝে পৌঁছে দেওয়ার প্রত্যয় জানান তারা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে সকাল থেকে রাজধানীর বীরপুরে আঞ্জুমানে আসাদিয়া, নুরিয়া, সেহাবিয়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। স্বেচ্ছায় রক্তদান ও জুলুসের আয়োজন করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পরে শোভাযাত্রা বের হয়। রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। বাদ জোহর আয়োজন করা হয় ওয়াজ ও মিলাদ মাহফিল। দিনভর খানকা শরীফ প্রাঙ্গণে আয়োজন করা হয় ওয়াজ মাহফিলের। এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া, মইনিয়া, মাইজভান্ডারিয়া। ধর্মীয় শোভাযাত্রা বের করেন তারা। এতে অংশ নেন দেশি বিদেশি অতিথিরা। খুশি উদযাপন করছি, আমরা প্রদর্শন করছি, আমরা আলোচনা করছি, আমরা ওনার আখলাকুন নবী নিয়ে, ওনার সিরাত নিয়ে আলোচনা করছি, ওনার জন্মের আগমন কেন হয়েছে, কেন জাহালিয়াতের যুগে ওনাকে আল্লাহ পাক পাঠাইছেন, এগুলা নিয়ে আলোচনা করছি। إن من أعظم النعم الفرح برسول الله صلى الله عليه وسلم والفرح بعين نعمة الله على العالمين سيدنا محمد صلى الله عليه وسلم. بميلاد أعظم الخلق هو حالة إنسانية عامة يجمع عليها بني الإنسان. It's a great lesson for all of us in Canada and in other countries. And for all the viewers, I want to encourage them to follow the example of everyone here today, that they can show this love of the Prophet sallallahu alaihi wasallam. রেলিটি মৎস্য ভবন, হাইকোর্ট ও প্রেস ক্লাব এলাকা ঘুরে সোহরাওয়ার্দী উদ্যানে ফিরে মহাসমাবেশ করে। অন্যদিকে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে আশিকানে গাউসিয়া, রহমানিয়া, শহীদিয়া, মাইজভান্ডারিয়া। আলোচনায় উঠে আসে ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও করণীয়। সেই সাথে জশ্নে জুলুস করেন মুসল্লিরা। এই মিলাদুন্নবী মাহফিলের মাধ্যমে আল্লাহর বান্দাদের এবং নবীর উম্মতের মধ্যে নবীর প্রেমকে জাগ্রত করা, নবীর ভালোবাসা, নবীর আদর্শ, সৌহার্দ্য, সম্প্রীতি, হানাহানি থেকে মুক্ত হয়ে এই পৃথিবীর মধ্যে নবীর প্রেমকে বিলিয়ে দেওয়া। পূর্ণ স্মৃতিময় 12 রবিউল আউয়াল পালন করেছে মাদারটেক পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি। পরে বাসাবোতে বের করা হয় শোভাযাত্রা। এতে অংশ নেন সর্বস্তরের মানুষ। মিছিলটি মাদারটেক পুরান কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও মসজিদের খতিব এবং দারুল মাসানিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে মাদারটেক থেকে শুরু হয়ে বাসাবো এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার মাদারটেক কেন্দ্রীয় জামে মসজিদে এসে শেষ হয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। চট্টগ্রামে জশ্নে জুলুসে অংশ নেন লাখো মানুষ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে 55তম ঐতিহাসিক জশ্নে জুলুস হয়েছে। সকালে মহানগরীর 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে জশ্নে জুলুস শুরু হয়। মুরাদপুর, জিসি মোড়, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগার পাস সহ গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। জশ্নে জুলুসকে ঘিরে মহানগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় তোরণ, ব্যানার, ফেস্টুন ও সবুজ পতাকায় সাজানো হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। সকালে জশ্নে জুলুসে শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মানিকগঞ্জে গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফের আয়োজনে শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় মেলার মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালেও পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিবসটি উপলক্ষে নগরীর সদর রোডে থেকে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, উত্তরাধিকার সূত্রে বিশৃঙ্খল ও মনোবল ভাঙা আইনশৃঙ্খলা বাহিনী পেয়েছে সরকার। জনপ্রত্যাশা পূরণে পুলিশ বাহিনী জনবান্ধব বাহিনীতে পরিণত হবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রংপুরে একই পরিবারে 4 জন হত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করায় দেশের ভাবমূর্তি রক্ষা পেয়েছে। এছাড়া আগামী 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
অনুষ্ঠানের সভাপতি দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জাতীয় জীবনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ও নীতির উপর গুরুত্ব তুলে ধরেন। এ সময় দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। রংপুরে একই পরিবারের 4 জনের হত্যার ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান। রংপুরের যে ঘটনাটি, একটি গভর্নমেন্ট স্কুল, জেলা স্কুলের একজন শিক্ষকের পরিবার মাদক সেবীদের দ্বারা যেভাবে আক্রান্ত হয়ে 4টি প্রাণ চলে গেল, গোটা দেশকে, গোটা জাতিকে কাঁদিয়েছে। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্রুততার সাথে সেই অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে। না হলে জাতীয় আন্তর্জাতিক ভাবে এই ঘটনাকে কেন্দ্র করে অনেক ধরনের কথাবার্তা শুনতে করত, কিন্তু এটি সক্ষম হয়েছে। তো এখন এই সমস্ত সিন্ডিকেট, এই সমস্ত কারা এর সাথে জড়িত রয়েছেন, কোথায় কিভাবে এরা গড়ে উঠেছেন, এদের গোপন আস্তানা কোথায়, এটা আইডেন্টিফাই করে আপনাকে সেটা ধ্বংস করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরকারের 6 মাসের দেশের অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ তুলে ধরেন। বলেন, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। পুলিশ বাহিনী সহ সকল শৃঙ্খলা বাহিনীর আমি মাঝে মধ্যে প্রশংসা করি। এই জন্যই করি, তাদের ভঙ্গুর মনোবল এবং ভঙ্গুর অবস্থায় যেভাবে আমরা পেয়েছিলাম, এই 6 মাসের মধ্যে তাদেরকে একটা আমরা অবস্থান উন্নীত করতে পেরেছি। তাদের মনোবল ফিরে এসছে এবং তারা সম্পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে তারা সচেষ্ট হয়েছে। রংপুরের একটি ঘটনার কথা মহাসচিব সাহেব বললেন, সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এদিকে আগামী 1 সেপ্টেম্বর বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যৌথ সভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব গণমাধ্যমে তা তুলে ধরেন। আমরা 5 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, এবং সেই কর্মসূচিতে আমরা 1 সেপ্টেম্বর সকাল 9টায়, আপনাদের বলে রাখি, সকাল 9টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন। সেখানে প্রথমে ফাতিহা পাঠ করবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। রংপুরের বহুল আলোচিত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও 2 সন্তান হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টি, বাসদ ও সুশাসনের জন্য নাগরিক সুজন। স্থানীয় প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের 5 দিন পেরিয়ে গেলেও রহস্যের জট কাটেনি। প্রশ্ন তোলা হয়েছে পুলিশের তদন্ত নিয়েও। একই পরিবারের 4 সদস্যকে হত্যার মতো ভয়াবহ ঘটনার পরও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের শীর্ষ পর্যায় থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। প্রকৃত খুনিদের আড়াল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করে ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের দাবি জানান বক্তারা। এ সময় রংপুর মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতিরও তীব্র সমালোচনা করা হয়। বক্তাদের দাবি, 6টি থানা থাকার পরও চুরি, ছিনতাই, ডাকাতি, খুন ও ধর্ষণের আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছে মহানগরবাসী। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে 30 আগস্ট শাহবাগ থেকে সংসদ অভিমুখে গুমের শিকার পরিবারদের নিয়ে পথযাত্রা কর্মসূচি পালন করবে 11 দল, জানিয়েছে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে 11 দলীয় ঐক্যের জরুরি বৈঠকের পর কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামের অভিযোগ, গুম ও মানবাধিকার নিয়ে আগামীকাল যে বিল উত্থাপন করা হবে তা 2009 সালের মানবাধিকার আইনের তুলনায় দুর্বল। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আমলের চেয়েও দুর্বল আইন তৈরির চেষ্টা করা হচ্ছে। এ ধরনের আইন মানুষের অধিকার সুরক্ষার বদলে গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার প্রক্রিয়াকে আরও দুর্বল করবে। এ সময় চলমান বিভিন্ন সংকট মোকাবেলায় দেশে কোনো দায়িত্বশীল সরকার নেই বলে অভিযোগ করেন জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। চাহিদার চেয়ে অনেক বেশি সার মজুদ আছে, জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। আর সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশে সারের সংকট নেই, কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করা হচ্ছে। অপরদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরকারের হাতে মজুদ রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট।
মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন মৎস্য, প্রাণী সম্পদ ও কৃষি মন্ত্রী আমিনুর রশিদ। এতে মন্ত্রী বলেন, চাহিদার চেয়ে অনেক বেশি সারের মজুদ রয়েছে। উৎপাদনের মৌসুমে কৃষক যাতে কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য না হন, সেজন্য সংরক্ষণ ব্যবস্থা জোরদারে দেশে মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন দেখেন না, ইমিটেশন সারের ক্রাইসিস লাগাইছে। আমি ওই দিন একবারে বললাম যে রে ভাই, বিশ্বাস করবেন, মার্কেটে এই মুহূর্তে যত সারের প্রয়োজন আছে তার থেকে বহু গুণ বেশি আমার গোডাউনে আছে। তারপরও একটা গ্রুপ দুনিয়ার যত 2 নম্বর এই ইমিটেশন ক্রাইসিস। আমি একবারে টেলিফোন করে বললাম, রে ভাই টেয়া কি দুনিয়াতে লাগবো, পরকালে লাগতো না? পরকালের জন্য একটু কাম করস না? যে পরিমাণ সারের প্রয়োজন ওই পরিমাণ কোঠা দেওয়া আছে, ওইটাও উঠাচ্ছে না। ইমিটেশন একটা ক্রাইসিস তৈরি করার জন্য আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ পারবো না, ইনশাআল্লাহ পারবে না, ইনশাআল্লাহ পারবে না। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে মা বকনা গরু ও দানাদার খাদ্য বিতরণ করেন কৃষিমন্ত্রী। পরে গজারিয়ার মাথাভাঙা এলাকায় ফুলদি নদীর খালে 2026-27 অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্ত করেন তিনি। এদিকে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন বলেছেন, দেশে সারের সংকট নেই, কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করা হচ্ছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সরকার প্রত্যেক কেজি সারে ইউরিয়াতে আপনাদেরকে 25 টাকা করে দেওয়ার কথা, 27 টাকা। সরকার দেয় সাথে আরো 29 টাকা দিয়ে তারপরে সারটা আপনাকে 27 টাকায় দেয়। অন্যদিকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের কোনো সংকট নেই। কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরকারের হাতে মজুদ রয়েছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমান ডিলাররাই সার উত্তোলন ও বিক্রির সঙ্গে যুক্ত থাকবেন। আসলে সারের ক্রাইসিস কোথাও নাই, যথেষ্ট মজুদ সরকারের রয়েছে। ডিলারদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল, যে ডিলারদের ধারণা ছিল যে তাদেরকে আমরা বাতিল করে নতুন ডিলার নিয়োগ করব। কিন্তু ইতিমধ্যে গতকাল আমরা একটা পরিপত্র জারি করেছি। সেই পরিপত্রে আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে চলমান সারের ডিলার যারা আছে দায়িত্বে, তারাই সার উঠাবে এবং বিক্রয় কার্যক্রমের সাথে থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। আমরা কোনো ডিলার বাতিল করছি না। সার নিয়ে আতঙ্ক সৃষ্টি না করার আহ্বানও জানান মন্ত্রীরা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঢাকা 6 আসনের দরিদ্র অসহায়দের মধ্যে বিশেষ অনুদান বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশাক হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতা এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে বিশেষ অনুদান দেওয়া হয়েছে। বুধবার রাজধানীর ওয়ারীতে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের আর্থিক চেক তুলে দিয়ে প্রতিমন্ত্রী ইশাক হোসেন বলেন, দেশের দরিদ্র ও অসহায় ব্যক্তিদের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার। এ সময় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের সহ সরকারের বিভিন্ন কর্মসূচির কথা জনগণের সামনে তুলে ধরেন ঢাকা 6 আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ইশাক হোসেন। অনুদানের চেক পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ জানান। কর্মসূচিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ক্রিকেট, নারী এশিয়া কাপে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে দুবাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যায় দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ জিতেই এগিয়ে যাওয়া। শক্তিশালী ভারতকে হারানোর সামর্থ্য বাংলাদেশের আছে, বিশ্বাস নির্বাচক হাসিবুল হোসেন শান্তর। 28 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর আরব আমিরাতে হবে এশিয়া কাপ। মালিক মাহমুদের রিপোর্ট। জ্যোতি ফারজানাদের বিদায় দিতে বিমানবন্দরে উৎসুক জনতার ভিড়। আরব আমিরাতে নারী এশিয়া কাপ মিশনে টাইগ্রেসরা। ইনজুরির কারণে এশিয়া কাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার ফারিয়া ইসলাম তৃষ্ণা। দলে জায়গা পেয়েছেন 17 বছরের ডানহাতি পেসার ফারজানা ইয়াসমিন। জাতীয় দলের স্কোয়াডে এবারে প্রথম জায়গা হয় ফারজানার। আমাদের রিপোর্ট আসছে যে আপনার টায়ার 2, তো রেস্ট নিতে হবে। তো আগে যদি কমপ্লেন করতো তাহলে একটা কথা ছিল। তো আমার মনে হয় যে তৃষ্ণা তো প্র্যাকটিস করতেছিল, আমি ওর সাথে কথা বলেছি, বাট কখনো কমপ্লেন করেনি। তখন লাস্ট প্র্যাকটিসের দিন তখন সে কমপ্লেন করছে তার হাতে ব্যথা পেয়েছে। টুর্নামেন্টের 10ম আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ। টি-20 ফরম্যাটের এই টুর্নামেন্টে 2টি গ্রুপে খেলবে 8টি দল। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ
বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও স্বাগতিক আরব আমিরাত। শ্রীলঙ্কায় কন্ডিশনিং ক্যাম্প ও দুটি প্রীতি ম্যাচ খেলে প্রস্তুতি নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। নারী এশিয়া কাপে 2018 সালে শিরোপা জয়ের পর গত কয়েক আসরে শেষ চারের বাধাই টপকাতে পারেনি বাংলাদেশ। গত আসরে সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয় তারা। এবার বাংলাদেশ দলকে ফাইনালে দেখছেন নারী ক্রিকেট দলের নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। অবশ্যই ফাইনালে যাওয়ার মতন বাংলাদেশ টিম ম্যাচ খেলে তারপরে আমরা ফাইনালে যাওয়ার চেষ্টা করবো, বাট একটা ম্যাচ করে করে আগাবো। মেয়েরা ভালো প্র্যাকটিস করেছে এবং যে ধরনের উইকেটে আসলে আমাদের দেশের মেয়েরা এই ধরনের উইকেটে একটু বেটার ক্রিকেট খেলে। তারা যে ম্যাচটা খেলে মাঠে যদি তারা তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে, বাংলাদেশ ইন্ডিয়াকে হারানোর মতনও টিম আমি মনে করি। দুবাইয়ে 31 আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে জ্যোতিরা। এরপর 6 সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং 8 সেপ্টেম্বর স্বাগতিক আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই গ্রুপে ভারতের সাথে আছে পাকিস্তান, হংকং ও থাইল্যান্ড। এশিয়া কাপ খেলে এশিয়ান গেমসে অংশ নিতে দুবাই থেকে জাপান যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। ফুটবল নির্ধারিত কোটা ব্যবস্থায় জাতীয় দলের ফুটবলারদের প্রিমিয়ারের ক্লাবগুলোর মধ্যে ভাগ করে দেয়া গেলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো ঘরোয়া ফুটবল, আর বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের লিগে খেলানো গেলে উপকৃত হতো জাতীয় দল, মনে করেন বাফুফে লিগ কমিটির সদস্য মোহাম্মদ এখলাস উদ্দিন। জানান, ক্লাবগুলোর সাথে আলোচনা করেই সেপ্টেম্বরেই ঠিক করা হয়েছে নতুন মৌসুমের সূচি। মানিক মাহমুদের আরেকটি রিপোর্ট। ঢাকের তালে ঘোড়ার গাড়িতে করে জমকালো আয়োজনে পেশাদার ফুটবলের দলবদল শেষ করে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। কিন্তু লিগের অনিশ্চয়তায় শুরু করেনি অনুশীলন। ফিফা নিষেধাজ্ঞা থেকে আবাহনে মুক্ত হলেও ঝুলে আছে বসুন্ধরা কিংস ও ফকিরের পুল ইয়ং ম্যানস। তাদের সুযোগ আগামী 28 আগস্ট পর্যন্ত। ঘরোয়া ফুটবলের জন্য গুছিয়ে উঠতে পারেনি বাকি দলগুলো, তাই আগস্টে নতুন মৌসুম মাঠে গড়ানোর কথা থাকলেও তা হয়নি। 3 সেপ্টেম্বর পর্যন্ত দলবদলের সময় বাড়িয়েছে বাফুফে। প্রায় 1 মাস পিছিয়ে নতুন সূচিতে ঢাকা স্টেডিয়ামে প্রথম দিনেই দেখা যেতে পারে লিগের ম্যাচ। ফর্টিসের এফসি কাপে খেলা ও ফিফা উইন্ডোতে জাতীয় দলের ক্যাম্পের মাঝেও লিগ চলমান রাখার পরিকল্পনা বাফুফের। উদ্বোধনটা হয়তো একদিনে তো আসলে 4টা মাঠে উদ্বোধন হয় নর্মালি, কিন্তু প্রথম দিনে একটা খেলা দিয়ে উদ্বোধন হয় না। সো দ্যার ইজ এ পসিবিলিটি যে ন্যাশনাল স্টেডিয়ামেও একটা খেলা থাকার কথা। 18 সেপ্টেম্বর আমাদের বিএফএল এর প্রথম ম্যাচ হবে। 22 সেপ্টেম্বর থেকে শুরু হবে ফেড কাপ, যেটা আমরা চেষ্টা করছি লিগের খেলার জন্য দীর্ঘ লং টাইম বন্ধ না থাকে, সেটার জন্য আমরা শিডিউলগুলো এভাবে পারমিটেশন করছি। যেমন ফর্টিজের খেলাগুলো তারা খেলে আসার পরে শেষ রাউন্ডে তাদের খেলাগুলো আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করতেছি। ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোর জন্য যে সেপ্টেম্বরের 21 থেকে 6 অক্টোবর ব্যাপার আছে, ওইখানে জাতীয় দলের খেলাগুলা ক্যাম্পে থাকবে, কিন্তু ক্লাবগুলাকে লিগে খেলতে হবে জাতীয় দলের খেলা ছাড়া। সাব টুর্নামেন্টের ওই সময়টা আমরা হয়তো আমাদেরকে লিগটা কিছুদিনের জন্য বন্ধ রাখতে হবে। নির্দিষ্ট কোটায় প্রতিটি দলেই জাতীয় দলের ফুটবলাররা খেললে ঘরোয়া ফুটবলের মান উন্নয়ন হতো, বাড়ত প্রতিদ্বন্দ্বিতা। মত বাফুফে লিগ কমিটির সদস্য মোহাম্মদ এখলাস উদ্দিনের। এটা এমন যদি হয়তো পুল সিস্টেম থাকতো যে একটা দলে ন্যাশনাল টিমের খেলোয়াড় 3টা বা 4টা বেশি থাকতে পারবে না, তাহলে হয়তো আরও কম্পিটিটিভ হইতো, আর ক্লাবগুলোর মধ্যে আরও প্রতিদ্বন্দ্বিতা বাড়তো। লিগে ক্লাবগুলো ফরেন কোটায় বাইরের খেলাগুলো নিয়ে আসি, সেক্ষেত্রে যদি আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত যে খেলাগুলো আমরা জাতীয় দলে খেলাচ্ছি, এদেরকে যদি আমরা লিগে পার্টিসিপেট করাইতে পারি বিভিন্ন ক্লাবে যে লোকাল খেলাগুলো থাকে, তারা নিজেদের কোয়ালিটি এবং তাদের কম্পিটিটিভনেসটা বাড়বে। সমিত সোম বা সুলিভান মতো বংশোদ্ভূত খেলোয়াড়রা যদি একসাথে লিগে খেলে, তো তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো হবে এবং আমার মনে হয় জাতীয় দলের রেজাল্টও আলটিমেটলি লং রানে এটা অনেক ভালো পজিটিভ রেজাল্ট আসবে। ফেডারেশনের পরিকল্পনায় ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের খেলাটি হবে সাফের জন্য সেরা প্রস্তুতি, বলেন এই সংগঠক। আসিয়ানের ব্যাপারে তো আমাদের আসলে না খেলার কোনো কারণ নাই। আমরা যদি অন্য কোনো দূরবর্তী টিমের সাথে আমরা খেলতে যাইতাম, প্রস্তুতির থেকে আমাদের সেম এনভায়রনমেন্টের সাফের জন্য যে আমাদের যে ওয়েদার, যে সমপর্যায় টিমের সাথে কম্পিটিটিভ ম্যাচ, এইটা আসলে পারফেক্ট হচ্ছে আসিয়ানের টিমগুলোর সাথে খেলা। ব্রাজিলের সাথে যেটা, এটা একটা প্রদর্শনী ম্যাচ হওয়ার ইস্যু, এবং যেটা এখন ব্রাজিলের সাথে বাংলাদেশের ম্যাচ হবে, এটার কোনো ফাইনাল আসে নাই। ব্রাজিলের যে টিম এখানে আসছে ভেন্যু পরিদর্শনের জন্য, আমাদের ফুটবল ফ্যাসিলিটিস দেখার জন্য, সেটা হয়তো ভবিষ্যতে কোনো সময় হয়তো তারা ব্রাজিল আমাদের দেশে ট্যুর করতে পারে, বা এমন হয়তো সম্ভবত যাচাই করার জন্য। বাংলাদেশ ফুটবল লিগে ক্লাবগুলোর জন্য সুযোগ সুবিধা বাড়িয়েছে বাফুফে। করবে প্রতিটি ভেন্যুর তত্ত্বাবধান। অ্যাওয়ে ম্যাচে ক্লাবের ভ্রমণ খরচও বহন করবে ফেডারেশন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
নেপালে আকস্মিক বন্যায় 150 ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা, শতাধিক ভারতীয় পর্যটক সহ নিখোঁজ কয়েকশো। প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক, সব ধরনের সহায়তার আশ্বাস। নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন। ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি সমাবেশের আয়োজন। চট্টগ্রামে জশ্নে জুলুসে মানুষের ঢল। 6 মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রংপুরে 4 জন হত্যার ঘটনায় দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে দেশের সুনাম নষ্টের ষড়যন্ত্র হতো, রিজভির মন্তব্য। গুম ও মানবাধিকার নিয়ে ফ্যাসিবাদী আমলের চেয়েও দুর্বল আইন করা হচ্ছে, নাহিদ ইসলামের অভিযোগ। দায়িত্বশীল ভূমিকা পালন করছে না সরকার, মন্তব্য হামিদুর রহমান আজাদের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।